সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন আবু আলম শহীদ খান। স্বাগত জানাচ্ছি আবু আলম আপনাকে। আজকের শিরোনাম দেখে নেই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে দেশে ঋণ খেলাপের জন্য সালমান মাসুদের বাড়ি 11 দেশে। মানবজমিন রাজধানীর 3 স্পটে 4 দিনে 5235 প্রাণঘাতী গুলি অনুসন্ধান। আর 2 বিচারপতি পদের মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছেন পদত্যাগী উত্তম। কালের কণ্ঠ, ব্যবসা বাণিজ্যে উদ্বেগ, আস্থার সংকট, বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ কাল। আমাদের সময় স্বর্ণ চোরাচালানের সিন্ডিকেট, বিমানের বিএফসিসিতে 22 সেলের আয়নাঘর দেখল তদন্ত কমিশন। আজকের পত্রিকা, সদরের শিকড় গেড়েছেন অর্ধশত পুলিশ কর্মকর্তা, ঢাকার যানজট নিরসনে বিশেষজ্ঞদের 6 তরিকা। জায়জায় দিন আয়নাঘর নামের বন্দিশালার সন্ধান, 1 দশক পর বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের জয়। কালবেলা, সামিট সিন্ডিকেটের কবজায় ইন্টারনেট, ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত করবেন 3 উপদেষ্টা। দেশ রূপান্তর, বাজারের আগুন নিভবে কবে, কলকাতায় শতাধিক আওয়ামী লীগ নেতা। সময়ের আলো, সন্দেহের তালিকায় 1000 প্রকল্প, লেবানন জুড়ে উদ্বেগ, আতঙ্ক। প্রতিদিনের বাংলাদেশ, বৃক্ষরোপণের নামে ঢাকায় যা হয়েছে, আনোয়ার ইব্রাহিমের সফরে জনশক্তিতে নতুন আশা। খবরের কাগজ, বাজার সিন্ডিকেটে অসহায় ক্রেতা, আমরা কেন বিপদে। দৈনিক বাংলা, আয়নাঘরের প্রমাণ পেয়েছে গুম অনুসন্ধান কমিশন, জাতিসংঘের ডক্টর ইউনূসের সফর নিয়ে চিন্তায় নয়াদিল্লি। আলোকিত বাংলাদেশ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজ ঢাকায় আসছেন। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলায় সমর্থন নেই বাইডেনের। এই ছিল শিরোনাম। দেখলাম শিরোনামে আয়নাঘর আজকে আলোচনায়। আয়নাঘরের সন্ধান পেয়েছে গুম অনুসন্ধান কমিশন। আপনি তো জানেন এই আলোচিত আয়নাঘর। না, গুম অনুসন্ধান কমিশন কাজ শুরু করেছে, এটা একটা পজিটিভ খবর। মানে বেশ কিছুদিন আগে কিন্তু এই কমিটিটা গঠন করা হয়েছিল। মাঝখানে তারা গেজেট নোটিফিকেশন এবং অন্যান্য বেশ কিছু কারণে তারা কাজটা শুরু করতে পারেনি। তো এটা একটা খুবই পজিটিভ দিক যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই আয়নাঘর, গুম এসব চিহ্নিত করা এটা খুবই জরুরি প্রয়োজন। কারণ এইটা চলেছে অনেক দিন ধরে। আপনি মানুষকে নিয়ে যায় বন্ধ করে রাখা। আয়নাঘর তো একটা সিম্বলিক নেম, আসলে তো একটা জেলখানা আর কি। এবং যে এটা কোনো রাষ্ট্রীয় জেলখানা, কিন্তু এটার আমাদের যে আইনি জেলখানা, এটার সাথে এটার কানেকশন নাই। আপনি বলতে পারেন যে বেআইনি জেলখানা। এবং সেই বেআইনি জেলখানা সরকারের মদদেই চলছে, যারা সরকারের ছিলেন। এবং সেখানে কয়েক জায়গায় আয়নাঘর আছে। মূল আয়নাঘরটা হলো আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে যেটা ডিজিফাই চালাতো, সেটাই বোধহয় তারা পরিদর্শন করতে গিয়েছেন। আমরা দেখেছি যে আমাদের ডিবি অফিসেও বেশ কিছু সেল ছিল যেখানে মানুষকে আটকে রাখা হতো দিনের পর দিন। তো তখন আইন কানুন মানা হতো না। তাদের কাছে বেশ কিছু অভিযোগ আছে, গিয়েছে, তারা বলেছেন অনেক আলামত নষ্ট করা হয়েছে, এটা তারা বলেছেন। এটা তো হবেই যখন স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থা থাকে এবং তাদের সাথে যারা বেনিফিশিয়ারি থাকেন তারা তাদের যে অপকর্ম, সেই অপকর্ম ঢাকার জন্য অনেক কিছু নষ্ট করবে, এটা খুব স্বাভাবিক। এবং সেটাও খুঁজে বের করার চেষ্টা করা যেতে পারে। অনেক ফরেন্সিক তদন্ত হতে পারে, আপনার ক্রিমিনাল ইনভেস্টিগেশন হতে পারে, আঙ্গুলের ছাপটা অনেক কিছু এখনও রয়ে যেতে পারে। কারণ এইসব জায়গায় তো হাজার হাজার মানুষের সেইভাবে যাওয়াটা হয়নি। তো এই করে একটা পর্যায়ে কিন্তু তারা তদন্তটাকে নিয়ে যেতে পারেন। আর যতটুকু তাদের কাছে আসছে সেটারও দ্রুত তদন্ত হতে হবে। আমাদের দেশের তদন্তের ব্যাপারে আমার সবসময় একটাই শঙ্কা জাগে, সেটা হলো যে তদন্ত দীর্ঘসূত্রিতায় চলে যায়, অনেক দিন ধরে তদন্ত হয় এবং শেষ পর্যন্ত তদন্ত রিপোর্টটাও ঠিকমতো আসে না বা ঠিকমতো করা যায় না, নানান চাপের মুখে। এবং দেন যে তদন্ত রিপোর্টটা সরকারের কাছে দেওয়া হয়, তারপরে এটা মোটামুটি ডিপ ফ্রিজে চলে যায়, জনগণ জানতে পারে না। তো এখানে নাগরিক হিসাবে আমি প্রত্যাশা করব যে তারা তদন্তটা করবেন, সুচারুরূপে করবেন, নির্মোহভাবে করবেন, একটু জরুরি ভিত্তিতে করবেন, যাতে আরও কিছু হারিয়ে যাওয়ার আগে তারা কিছু খোঁজ পেতে পারেন। এবং এই তদন্ত রিপোর্টটা জনসমক্ষে প্রকাশ করতে হবে। আমাদের দেশে আবার যে শ্বেতপত্র প্রকাশের একটা ইয়ে আছে, মানে আমরা মাঝে মাঝে দেখি এই বিষয়ে শ্বেতপত্র, সেই বিষয়ে শ্বেতপত্র।
আপনার তো অনেক অভিজ্ঞতা, আমার যতটুকু অভিজ্ঞতা, এই শ্বেতপত্র তদন্ত রিপোর্ট এগুলোর কোনোদিন আলোর মুখ দেখে না। এটা যেন আলোর মুখ দেখে, মানে এই সরকারের সময় যে কোনো তদন্ত, যে কোনো শ্বেতপত্র যেন আলোর মুখ দেখে, এবং শ্বেতপত্র প্রকাশ করেই ক্ষান্ত হলে হবে না, সেখানে যেসব চিহ্নিত করা হবে অনিয়ম, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, সেসব ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। 70 দশকের শেষ দিকে দৈনিক সংবাদে যখন আমি কাজ করতাম, তখন আমরা একটা রিপোর্ট লিখেছিলাম, তদন্ত কমিটিগুলোর তদন্ত হওয়া দরকার। ওটা অবস্থা মনে হয় 70 দশকের শেষ আর 24-এর মধ্যে এই 54 বছরে বা 60 পরিবর্তন বছরে হয়নি, খুব বেশি পরিবর্তন হয়নি। সেটাই আমাদের শঙ্কা বা কনসার্ন বলতে পারেন। শঙ্কা বললে একটু বেশি হয়তো কেউ মনে করবেন যে আমরা বেশি শঙ্কিত কিনা, বাট কনসার্ন। আয়নাগরে 400 অভিযোগ ইতিমধ্যে এই কমিশনের কাছে জমা পড়েছে। 400 অভিযোগ। সুতরাং এই অভিযোগগুলো তদন্ত করা উচিত, গুমটুমগুলো আরও ভালোভাবে তদন্ত করা উচিত। আরও কাউকে কোথাও পাওয়া যাবে কিনা, বা কোথায় লুকিয়ে আছেন তারা, নিজেরাও তো অনেক সময় লুকিয়ে থাকতে পারেন, যে তাদেরকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, এমন হুমকি দেওয়া হয়েছে। আমরা তো মোটামুটি এই ধরনের গ্রেপ্তারের পরে যে কজনকে জীবিত পরে পাওয়া গেছে 7-8 দিন পরে, এবং যেসব জায়গায় পাওয়া গেছে তাদেরকে একদম উদ্ভ্রান্ত অবস্থায় পাওয়া গেছে, এবং তারা কিন্তু ফ্যামিলিতে ফিরে যেয়ে একটা কথাও উচ্চারণ করে নেই। এবং আমাদের একজন উপদেষ্টার হাজব্যান্ড কিন্তু তাকে উঠিয়ে নেওয়া হয়েছিল, আমাদের একজন উপদেষ্টা মণ্ডলীতে এখন আছেন, তার হাজব্যান্ড কিন্তু এরকম উঠিয়ে নেওয়া হয়েছিল কয়েকদিন, 3-4 দিন পরে তাকে ফেরত পাওয়া গেছে। বাট তিনি কিন্তু এখন পর্যন্ত একটা কথা বলেন নেই, তার সেই অভিজ্ঞতা। সুতরাং তিনি যদি কিছু মানে নালিশ নাও করে থাকেন, আমার মনে হয় তাকে ইন্টারভিউ করা উচিত, এবং তার কাছে এবং তারপরে কিন্তু রিজওয়ানুল হকও অনেকদিন একেবারে নিশ্চুপ হয়ে গেছিলেন, এমন ভয়ের একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। স্বাভাবিক। তো সুতরাং ওনার হাজব্যান্ডের একটা মোটামুটি একটা ইন্টারভিউ, এবং তার কাছ থেকে জানার দরকার। মানে এরকম অনেকেই আছেন যারা বের হয়েছিলেন, কোনো কথা বলেন নেই, তারা এখন নালিশ করছেন কিনা এটা তো আমরা জানি না, ওই 400-র মধ্যে কে কে আছেন। বাট অনেক রেকর্ড, অনেক রেকর্ড আপনাদের কাছে আছে, সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। ওই যে একটা ছেলেকে, সাংবাদিককে বর্ডারে পাওয়া গেল, তাই না? ওয়েল, সময়ের আলো একটা শিরোনাম দেখছি যে পরিকল্পনা কমিশনের পর্যবেক্ষণ, সন্দেহের তালিকায় 1000 প্রকল্প। এত প্রকল্প নেওয়া হয়েছে, আর জায়গা ছিল না। এই পরিকল্পনা কমিশনের এখনকার যে সন্দেহ, ওখানে কি সব পরিবর্তন হয়ে গেছে? নতুন লোক আসছেন, এরাই তো ছিলেন, তখন কেউ কথা বলেনি। হ্যাঁ, আমরা ভয় ছিলাম, ভয়ের কারণে আমরা কথা বলিনি। বাট তখনও কিন্তু তাদের সুযোগ ছিল, যখন তারা এইসব প্রকল্প যাচাই করেছিলেন, তখন তারা কি ধরনের যাচাই বাছাই করেছেন, কতটুকু যাচাই বাছাই করার সক্ষমতা ছিল, এগুলো একটু আমাদের বিবেচনা আনতে হবে। আপনি দেখেন এখন যে আদালতে একবার আপনি রায় দিলেন, এটা আপনি আবার সোমোটো ওই রায়টা বাতিল করে দিচ্ছেন, এবং উচ্চ আদালতে এটা করছে, নিম্ন আদালতে না, নিম্ন আদালতে রায় বা উচ্চ আদালত বাইরে গেছে, তাই না? মানে এইরকম এই যে আদালতকে যেভাবে আদালত ব্যবহার করা হয়েছে তারা বলেন, আবার জাজ সাহেবরা এখন যে রায়টা তিনি নিজেই দিয়েছেন, সেই রায়টা আবার রিকল করে বলছেন যে এই রায়টা ঠিক হয়নি। তার আগে তো তাদের নিজেদের ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত। নাগরিক হিসেবে তো একজন ডিমান্ডই করতে পারে যে দে শুড রিজাইন বিফোর ডুইং দ্যাট, বা ওটা করেই রিজাইন করেন, তাই না? আপনি এটা করছিলেন কেন তাহলে? আপনি এত বড় আদালতে বসছিলেন, আপনি উল্টাপাল্টা রায় দিচ্ছেন, এখন বলছেন যে আমরা রায়টা ঠিক দেয়নি। 14 আগস্ট যে রায় হয়েছিল, এই যেটা লেখা হয়েছে, 2 বিচারপতি পদের মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছেন পদত্যাগী তাদের যথেষ্ট। নিজে রায় দিয়ে নিজে আবার এটারে বলছেন যে উনি আবার বিব্রত বোধ করেছেন। বিব্রত বোধ করবেন, বিব্রত বোধ তো আমরা অনেক দেখেছি, বাট আপনি রায় দিচ্ছেন, তাহলে কিসের ভিত্তিতে রায় দিলেন? রাইট, সর্বোচ্চ আদালতে বসে থেকে একজন লোক রায় দিবে, বা একটা বেঞ্চ রায় দিবে, তারপরে তার 2 দিন পরে বা 6 মাস পরে বা 3 মাস পরে মনে হবে যে হি হ্যাজ নট ডান দি রাইট থিং। বিচারক নিয়োগে আপনার কি পরামর্শ? আপনি কিভাবে চিন্তা করেন বিচারক নিয়োগটা? প্রক্রিয়া বিচারক নিয়োগের প্রক্রিয়া তো আমরা মোটামুটি ধ্বংস করেছি এক সময়। ইভেন ধরেন আমরা যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, সেই সময় বিচারক নিয়োগ প্রক্রিয়া, এমনকি এখনকার পাকিস্তান রাষ্ট্র বা ভারতে বিচারক নিয়োগের একটা স্বচ্ছ প্রক্রিয়া আছে। আমাদেরকে একটা স্বচ্ছ প্রক্রিয়া যেতে হবে। আপনার
আপনি রাজনীতি করেন, আপনি রাজনৈতিক মঞ্চে আছেন অথবা রাজনৈতিক নেতা, আপনার সাথে যারা জুনিয়র হিসেবে কাজ করতেছে তাদেরকে আপনি বিচারকের টেবিলে বসায় দিবেন, দলীয় বিবেচনায় আপনি তাকে উচ্চ আদালতের বিচারক করবেন, এটাও হতে পারে না। এখানে আপনার একটা নিশ্চয়ই একটা বোর্ড থাকতে হবে এবং এটা চিফ জাস্টিসের সাথে আলাপ আলোচনা করে বোর্ডের একটা গঠন ঠিক করতে হবে। পার্লামেন্টে আইনের মাধ্যমেও এই কাজটা করা যায়, যে একটা আইন প্রণয়ন করতে হবে যে দেশে বিচারক নিয়োগ কীভাবে হবে। সুতরাং এইটাকে ঠিক করতে হবে এবং এই কারণে তো বিচার বিভাগের সংস্কার বিষয়টা গুরুত্ব পাচ্ছে এবং সংস্কার যে দরকার এই বিচার বিভাগকে দেখেই তো সেটা বোঝা যাচ্ছে যে একেবারে টপ টু বটম আমাদের বিচার বিভাগ তাদের কার্যক্রম নিয়ে জনমনে সন্দেহ, জনগণ ন্যায় বিচার পায়নি এবং এখন তারা নিজেরা তাদের রায়কে বাতিল করে দিয়ে সেটা তারা প্রমাণ করছেন যে তারা এমন একটা পরিবেশে কাজ করছেন। অথবা সেপারেশন অফ জুডিশিয়ারি হওয়ার পরে বাংলাদেশে তো সেপারেশন অফ জুডিশিয়ারি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে না? আমরা কি মনে করেছিলাম? নাগরিকরা ভেবেছিল সেপারেশন অফ জুডিশিয়ারি হলে সেখানে সরকারের যে প্রভাব সেটা থাকবে না, বাট দেখা গেল কি যে সরকার যেভাবে চায়, যেভাবে মনে করেন সেইভাবে দুই একটা ক্ষেত্র বাদে সেভাবেই তারা রায় হচ্ছে এবং সেইভাবে বিচার হচ্ছে। যেটা আপনি একটু আগে বলছিলেন যে অধস্তন আদালতের একটা বিচার হলো, একটা রায় হলো, সেটা উচ্চতর আদালতে যে সাধারণত আপিল করলে এটা কমে আর এটা বাড়ায় ডাবল 5 বছর থেকে 10 বছর। এই যে বাড়ানো, এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। তাহলে তো প্রথম কথা হলো তাহলে ওই নিম্ন আদালতটা তো শাস্তি হওয়া উচিত। এইসব বিচারপতিদের কি বলবো, আমরা তো বিচারপতিদের ব্যাপারে বলার সময় খুব সাবধান থাকি, কারণ আদালত অবমাননার একটা বিষয় আছে। যেহেতু সংস্কার হবে, আদালত অবমাননার বিষয়টা নিয়েও আমাদেরকে কাজ করতে হবে, যে আদালত সম্পর্কে কোনো কথা বলা যাবে না। ওনারা একদম সব একেবারে আকাশ থেকে আসছেন ফেরেশতা অথবা একদম সৃষ্টিকর্তার প্রেরিত মানুষ, তাদেরকে কোনো জিজ্ঞাসা করা যাবে না, এই অবস্থা থাকতে পারে না। আপনার অভিজ্ঞতা কি অন্যান্য দেশে কি অবস্থা? অন্যান্য দেশে তো অবশ্যই বিচারকদের নিয়ে অনেক আলাপ আলোচনা, অনেক কথাবার্তা হয়, রায় নিয়ে অনেক কথাবার্তা হয় এবং এই যে আদালত অবমাননা অন্য দেশে তো আইনের মাধ্যমে পরিচালিত হয়। আমাদের আদালত অবমাননার ব্যাপারে পার্লামেন্ট একটা আইন প্রণয়নের চেষ্টা করেছিল, বাট আমাদের বিচারকরা, বিচার বিভাগ তখন সেই আইনটাকে তারা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে বাতিল করে দিলেন। সেই জন্য একটা আলাপ আলোচনারও দরকার আছে যে আমরা কিভাবে সামনের দিকে এগোবো। ধন্যবাদ। দেশ রূপান্তরের শিরোনাম হচ্ছে বাজারের আগুন নিভবে কবে। খুব কঠিন একটা শিরোনাম এবং কঠিন পরিস্থিতি। আসলে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে বাজারে কিছুটা দাম কমেছিল, বাট এই যে অকাল বন্যা, বৃষ্টি এবং ওরা অন্যান্য কারণে বাজারটা কিন্তু নিয়ন্ত্রণে আসছে না। একটা বড় জিনিস এই আমাদের বাজারে কাজ করছে সেটা হলো মধ্যস্বত্বভোগী। এটা নিয়ে অনেক আলোচনা। একটা তো সিন্ডিকেট আছে, ওটাতে আমরা অনেক আলোচনা করছি, যেসব জিনিস ইম্পোর্ট হয় দেশে সেটার ব্যাপারে সিন্ডিকেট করে, তারাও একটা বড় প্লেয়ার বাজারে। আমরা যদি দেশীয় যে উৎপাদন, শাক সবজি, তরি তরকারি, দেশের চাল, এইসব নিয়েও যখন কথা বলি, ডিম, এইসব নিয়ে যখন ইলিশ মাছ, এইসব নিয়ে যখন আমরা আলোচনা করি তখন দেখি যে এখানে মধ্যস্বত্বভোগী একটা রোল প্লে করতেছে এবং তারা কিন্তু কমপক্ষে 4 হাত থেকে 5 হাতে জিনিসটা আসে, একেবারে পাইকারি বাজার থেকে। একবারে ধরেন মাছের যদি হয় যে ভোলার সেই আড়তে যেখানে বেচা কেনা হয়, সেখান থেকে এই 4-5 হাত ঘুরে পরে ঢাকায় আসে। তো একটা 1200 টাকা দামের ইলিশ মাছ 1 কেজি সাইজের, সেটা ঢাকায় এসে 2200-2400 টাকা বিক্রি হয়, মাঝখানে ডবল হয়ে যায়। তো সেখানে মধ্যস্বত্বভোগীরা আছেন। এখন এই যে মধ্যস্বত্বভোগী যারা আছেন তাদেরকে তো আপনি একেবারে বের করে দিতে পারবেন না। কেন? তাদেরকে তো শ্রম মার্কেটে তারা আছেন, কর্মসংস্থান হচ্ছে এটাতে একটা, এই 4 স্তরে একটা কর্মসংস্থান হচ্ছে, এটাকে একটা গুরুত্ব দিতে হবে। বাট এইখানে কিন্তু আমরা ঠিক করতে পারি যে আপনি 1200 টাকার মাছটা কিনে পরবর্তী যখন হাত বদল হবে আপনি কয় টাকা লাভ করবেন? 10% লাভ করতে পারেন, 5% করেন, 50 টাকা করেন, তাইলে কিন্তু আপনার 1200 টাকার মাছটা 1250 টাকা হবে। তারপর সেকেন্ড যে বিক্রি করবে সে 50 টাকা লাভ করুক, থার্ড যে বিক্রি করবে সে 50 টাকা লাভ করুক, ফোর্থ যিনি করবেন সে 50 টাকা লাভ করুক, আর যিনি খুচরা পর্যায়ে যাবেন তাহলে সে 100 টাকা লাভ করুক। তাহলেও কিন্তু আমি আপনাকে যে হিসাব দিলাম তাতে 1200 টাকার মাছটা ঢাকায় এসে বিক্রি হওয়া উচিত 1500 টাকায়, সেটা 2200 টাকা 2400 টাকা কেন হবে? তো সেইখানে হয়তো সরকার একটা ব্যবস্থা করতে পারে। ঠিক আছে, আপনাদের এই হাত বদলটা আমরা এখনই কমাতে পারবো না,
কারণ তাদেরকে কর্মসংস্থানটা নষ্ট হয়ে যাবে, সেই কর্মসংস্থানের দরকার আছে। ঠিক আছে, আপনারা এই কাজটা করেন, বাট কাজটা করার সময় এর সাথে অবশ্য যুক্ত হবে আপনার ট্রান্সপোর্ট কস্ট এবং আদার কস্ট। তারপর ওই 1600-1700 টাকার মধ্যে পাওয়া যাবে, 2000 টাকার উপরে উঠবে না। তো এইভাবে যদি আমরা প্রতিটা পণ্যে দেখার চেষ্টা করি, আমাদের তো বড় ডিপার্টমেন্ট আছে, আমাদের এগ্রিকালচারাল এক্সটেনশন ডিপার্টমেন্ট আছে, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় আছে, আমাদের ভোক্তা অধিকার আছে, ম্যাজিস্ট্রেটস আছে। তো সব মিলিয়ে যদি আমরা বাজারটাকে এইভাবে দেখার চেষ্টা করি, আমি একটা জিনিস দেখছিলাম, আমার কাছে ভালো লেগেছিল, যে ফলের মার্কেটে গেছিলেন ভোক্তা অধিকার, তো তারা ফলের মার্কেটে যে দেখলেন তাদের বিক্রি হচ্ছে 260 টাকা, কিন্তু মার্কেটে যখন আসছে আপেলটা তখন 400 টাকা। এবং তারা যখন 260 টাকা কেজিতে বিক্রি করছেন বা 250 টাকা 240 টাকা, তারা একটা পাকা রসিদ দিচ্ছেন না, যার ফলে যখন মার্কেট অপারেশনে যাচ্ছে তখন তো তারা কোনো রসিদ পাচ্ছে না। তো তখন তারা বলতেছে যে আমি 300 টাকায় কিনছি, 350 টাকায় কিনছি। তো এই যে পাকা রসিদ দেওয়ার সিস্টেম, কোত্থেকে কোথায় আসলো, তার ট্রান্সপোর্ট কি হবে, কতটুকু লাভ করতে পারবে, এই ব্যাপারে একটা ব্যাপক আলোচনা করে এইটা ব্যাপারে ব্যাপক একটা কার্যক্রম গ্রহণ করতে হবে। সেখানে আমরা আরও অনেক অন্য মানুষদেরকে ইনভলভ করতে পারি, ভোক্তাদের অধিকার নিয়ে কতগুলো সংগঠন কাজ করে তাদেরকেও আমরা ইনভলভ করতে পারি, করে আমরা কিন্তু এই জিনিসটা ঠিক করার চেষ্টা করতে পারি। এটা কখনো এইভাবে চিন্তা করে এই অপারেশনটা চালানো হয়নি। সেই আপনি জানেন যে সাইবার নিরাপত্তা আইন নিয়ে অনেক বিতর্ক হয়েছে, এটা অপপ্রয়োগ হয়েছে, বহু মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে জেলে গেছেন। এই পটভূমিতে অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই ব্যাপারে একটা উদ্যোগ নিয়েছেন। গতকাল একটা মত বিনিময় সভায় তিনি ঘোষণা দিয়েছেন যে আইনটাই বাতিল করা হবে। আপনার প্রত্যাশা কি? নতুন কি না, আইনটা তো বাতিল করতে হবে, সেটা তো আমাদের দাবি, প্রত্যাশা নয়, নাগরিকদের দাবি। এবং পরবর্তী কি হবে? পরবর্তীতে আপনার সাইবার সিকিউরিটি নিয়ে তো আমাদের একটা আইন প্রণয়ন করতে হবে। আপনি দেশে যে আইনেই প্রণয়ন করি আমরা, আইন দরকার হবে, এবং আইন প্রণয়ন করার কালে খেয়াল রাখতে হবে এটা যেন অপব্যবহার করতে পারে না। এমন কাউকে আপনি দায়িত্ব দিতে পারবেন না এই মামলা মোকদ্দমা করার, যিনি এই আইনটা অপব্যবহার করার একটা সুযোগ পাবেন। এবং আইনের মধ্যে আপনার যে কালো ধারাগুলো আছে সেগুলো কোনোভাবেই যেন আর রিপিট না হয়। তো আমাদের প্রত্যাশা হবে যে দেশে আইন থাকুক, দেশে আইনের দরকার আছে, কিন্তু যেসব আইনে মানুষকে হেনস্থা করা হয়, মানুষে অত্যাচারিত হয়, যেসব আইনের অপব্যবহার হওয়ার সুযোগ ওই আইনের মধ্যে থাকে, সেই সব আইন বাতিল করতে হবে, এবং বাতিল করার পরে ওই আইনে ওইসব ধারা থাকবে না। তো এটা প্রত্যেকটা আইনের ব্যাপার, যে এইটা সাইবার নিরাপত্তা ছাড়াও আপনি স্পেশাল পাওয়ার অ্যাক্ট একটা আছে, ওটা তো কেউ বাতিল করেনি, কিন্তু সবাই কিন্তু ওটার বিরোধিতা করে। এবং বঙ্গবন্ধু হত্যার 101টা কারণের মধ্যে এটা একটা কারণ দেখানো হয়েছিল, স্পেশাল পাওয়ার অ্যাক্ট। তারপরে কিন্তু 50 বছরে কেউ বাতিল করে নাই। সো ওইটা নিয়ে কথা বলতে হবে। 54 ধারা আছে যেটা পুলিশের কাছে, যে অকারণে গ্রেপ্তার করতে পারে বিনা কারণে। এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। তো 54 ধারা নিয়ে কাজ করতে হবে। এই আইনটা ব্রিটিশরা করেছিল, কিন্তু ব্রিটেনে কিন্তু এই আইন নাই। ব্রিটিশরা তো আমাদেরকে শাসন করার জন্য, শোষণ করার জন্য, নির্যাতন করার জন্য এই আইন করছিল। যারাই ব্রিটিশের বিরুদ্ধে কোনো কাজ করবে তাদেরকে এইসব আইনে যাতে আটক করে আপনি অনির্দিষ্টকালের জন্য রাখতে পারেন। তো আমরা ওই আইনগুলো কন্টিনিউ করেছি বলে তো আয়নাঘর পর্যন্ত গিয়েছি আর কি। মানে আইন, কালো আইনগুলোকে আমরা বাতিল করি নেই, আরও বড় বড় কালো আইন করছি, আরও মানুষকে কিভাবে অত্যাচার করা যায়, নাগরিকদের কিভাবে তাদের অধিকার ক্ষুণ্ণ করা যায় সেসব চেষ্টা করেছি। সুতরাং আমাদেরকে এখন উল্টা দিকে আসলে যাত্রা করতে হবে, একেবারে উল্টা দিকে, যে কোনো আইন থাকবে না দেশে যে আইনের মাধ্যমে আপনি নির্যাতন করতে পারেন, আইনের অপব্যবহার করতে পারেন এবং মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারেন, যেটা আমাদের সংবিধানের সাথে যায় না। সংবিধানকে মানুষকে যন্ত্রণা দেওয়া, মানুষকে ক্ষতিগ্রস্ত করা, মানুষের উপর নির্যাতন করা, এটা তো সংবিধানে নিষিদ্ধ। মানে সংবিধান তো এটাকে অ্যালাউ করে না। সংবিধান এটাকে এগুলোকে রক্ষা করার কথা। তো আপনি এমন আইন কেন করবেন যেটা সংবিধান অনুযায়ী তার মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে না? আমাদের যেগুলো মৌলিক অধিকার আছে এগুলোকে বরঞ্চ আইনে পরিণত করা দরকার। কেন মৌলিক অধিকার চ্যাপ্টারটা যদি রাষ্ট্র এটা না করে, তার কারণে আমি কিন্তু রাষ্ট্রকে সু করতে পারছি না, রাষ্ট্রকে কোনো আদালতে নিতে পারছি না। সুতরাং আমাদের যে মৌলিক অধিকার চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের ফলো করে, অনুসরণ করে প্রত্যেকটা মৌলিক অধিকার কিভাবে সুরক্ষা করা যায় সেই জন্য আইন প্রণয়ন করতে হবে। অন্যান্য কালো কানুন তো বাতিল করবেন, কিন্তু ওইটারও আইন প্রণয়ন করা দরকার আছে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে মাসুদের বাড়ি 11 দেশে। আমি এই মাসুদকে চিনি না, বাট 11 দেশে তার বাড়ি করার দরকারটা কি? দিস ইজ জাস্ট এগুলো হলো ভোগবাদী সমাজের এটা কি, এটা দুর্বৃত্তপনা।
আপনার 11টা দেশে বাড়ির দরকার না, কি? টাকাটা কোথা থেকে আসছে? টাকা তো চুরির টাকা, ওটাতে আর আলাপে নাই গেলাম, চুরি দুর্নীতি লুট হ্যান দেন দুর্বৃত্তের টাকা। বাট স্টিল আপনার 11 দেশে বাড়ি রেখে আপনার একবারও কি আপনার বিবেকে জিজ্ঞাসা করে না যে আপনি ধরেন আপনি সাইপ্রাসে থাকবেন, বছরে 10 দিন থাকতে চান, বা আপনার গ্রিসের কোনো আইল্যান্ডে থাকতে চান, আপনি তো হোটেল মোটেল কত কি আছে, 5 স্টার 7 স্টার আছে, আপনি একটা বাড়ি কিনে সেই বাড়িটা সারা বছর মেনটেন করার যে টাকা, সেই টাকার 1/10 খরচ করেই তো আপনি থাকতে পারবেন। তো আপনাকে বাড়ি কিনতে করুন। এগুলো হলো যে এগুলো খুবই অরুচিকর, এবং এটা মনে হয় তাদের মানে তাদেরকে মেন্টাল হাসপাতালে নিতে হবে এবং জিজ্ঞাসা করতে হবে। এটা একটা সিকনেস, মানে এটা এর ব্যাপারে আমার মানে এর চেয়ে কম কিছু বলার নাই। এটা একেবারেই একটা সিকনেস, মানসিক রোগী এরা যারা এই কাণ্ড করছে। মানে আমি রিপোর্টের ভিত্তিতে কথা বলছি, রিপোর্ট কতটা সত্য নয় এটা তো একটা, যেমন আমাদের অনেক পত্রিকা অনেক রিপোর্ট প্রকাশিত হচ্ছে যেগুলো নিয়ে মানুষের সন্দেহ হচ্ছে, আগেও হতো এখনও হচ্ছে। তো এখন আপনি এই রিপোর্টটাকে সন্দেহ করছেন আমি এই মুহূর্তে, বাট এটা একটা মেন্টাল সিকনেস, কেউ যদি এরকম 11টা দেশে বাড়ি করে থাকে। না, এটা দুর্নীতি দমন কমিশন এইটার অনুসন্ধানে পেয়েছে। তাহলে তো খুবই দিস ইজ সিকনেস। এখন এইসব বাড়ি বাইরে থাকবে, এইসব বাড়ি তো কোনোদিন আমরা উদ্ধারও করতে পারবো না, এগুলো কেনাবেচা করে ফেরত আনতে পারবো না। ওই লোকটাকে পাইলে তারপরে, এবং সেই লোকটা যদি বিদেশে অবস্থান করে তাহলে তো গেল, কিছু করতে পারবেন না আপনি। আপনি অন্য একটা প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে এটা অবশ্য আমাদের নিত্যদিনের সমস্যা, যানজট। বহু আলোচনা করেছি, কিন্তু এটার কোনো সমাধান তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখন তো আবার বৃষ্টি বাদলে রাস্তাঘাট সর্বনাশ হয়ে গেছে একদম। এই মাঝখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে ঢাকা শহরে যে ব্যাটারি রিক্সা একটা বড় প্রবলেম, বড় এখন ভয়ঙ্কর, এটা একদম ভয়ঙ্কর। এটা যানজটের কিন্তু একটা প্রধান কারণ, মানে স্লো ভেহিকেল, এবং এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, এবং সবসময় একটা মানবিকতা দেখানো হয় এবং মানবিকতার কথা বলে এগুলোকে চালু রাখা হয়। কিন্তু একটা শহরে যদি আপনি একেবারে বন্ধ করে দেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যদি 2-3-4 ঘন্টা লাগে, মানুষের কত শ্রম ঘন্টা নষ্ট হচ্ছে, কত তেল ফুটছে, এবং তেলটা তো আমরা আমদানি করে আনি, কত ফরেন কারেন্সি নষ্ট হচ্ছে, এগুলোও চিন্তা করতে হবে। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, ওটাও যেমন জরুরি, এটাও জরুরি যে শহরটাকে চালু রাখতে হবে। ঢাকা শহরের যানজট মুক্ত করা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। এটা কতদিনে করা যাবে আমরা জানি না, কেন আমাদের যে শহর পরিকল্পনা, নগর পরিকল্পনা এবং আমাদের যে যানবাহন পরিকল্পনা, এখানে বড় ধরনের গলদ আছে। আমরা তো প্রাইভেট সেক্টরের উপরে বাস টাস করতে দিয়েছি, এবং তাদেরকে যেভাবে তারা বাস চালানো করেন, মিনি বাস, এবং আমরা পাবলিক ভেহিকেলের উপরে কোনো গুরুত্ব দেয়নি। আপনি পৃথিবীর এমন কোনো রাজধানী শহর বা এমন কোনো বড় শহর নাই, মানে উন্নত দেশে, যেখানে আপনার পাবলিক ট্রান্সপোর্ট আছে, সেটার মেইন ব্যাকবোনটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। আমাদের একটা মেট্রো রেল আছে, দেখেন কত লক্ষ জনসাধারণকে তারা সহায়তা করতে পারছে। এটা দিয়ে তো প্রমাণ হয়েছে যে আমাদের এরকম আরও 4-5টা মেট্রো রেল দরকার, তাহলে এই যানজটটা কমবে। আমাদের ফুটপাথগুলো উন্মুক্ত করতে হবে, যাতে ফার্মগেট থেকে বা কারণ বাজার থেকে শাহবাগ পর্যন্ত হেঁটে যেতে আপনি দেখেন, একটা যদি ফুটপাথ ভালো থাকে তাহলে কারণ বাজার থেকে কেউ কোনো রিক্সা বা কোনো গাড়িতে উঠে শাহবাগ যাবে না, হেঁটেই যাওয়া যায়, 10 মিনিট লাগে। এবং এইটা মানুষ করতে চায়, ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত হেঁটে যাওয়া যায় যদি ফুটপাথগুলো আমরা অবমুক্ত রাখতে পারি। সো এই যে যানজটটা নিরসন করার জন্য একটা বড় ধরনের পরিকল্পনা অনেক আছে আমাদের, কিন্তু ওই সব পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা করে একটা বড় ধরনের কাজে যেতে হবে। এবং সেখানে আপনার মেট্রো রেল খুবই ইম্পর্টেন্ট হবে, ফুটপাথগুলোকে উন্মুক্ত করা, খালি করা, জনসাধারণের চলাচলের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। এবং এই যে বাস সার্ভিস যেগুলো আছে সেগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে, এগুলো কিন্তু করার চেষ্টা হয়েছে অতীতে, বাট ফাইনালি ওই যে মালিকদের এবং দুর্বৃত্তদের কারণে কোনো কিছু করা যায় না। এবং এই যে আমাদের ট্রান্সপোর্ট সেক্টর তো দুর্বৃত্তের শিরোমণি ছিল, সেখান থেকে তো আমরা বের করতে পারবো কিনা আমি জানি না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, শুভরাত্রি।